140 এবং 2 142, আর অপরপক্ষে আমাদের মূল সংখ্যাটা ছিল 124। পরিবর্তন করলে আমরা, সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। প্রথম ভিডিওতে চ্যাপ্টার 3.1 নিয়ে আলোচনা করব, যেটা কিনা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নামে পরিচিত। তো প্রথম ভিডিওর প্রথম আলোচনা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের যেটা বেসিক এইগুলো, আর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা নাম্বার সিস্টেমের যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এগুলো সলভ করার চেষ্টা করব এবং এইগুলোর রুলসগুলো দেখার চেষ্টা করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রেজাউর রহমান। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো আলোচনার শুরুতেই আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কি এই সম্পর্কে ধারণা নিব। তো মূলত হচ্ছে যে আমরা কোনো সংখ্যা গঠন করে থাকি একটা যে নিয়ম, কোনো একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে, সেই নিয়মটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনাল বলতে মূলত বোঝাচ্ছে অবস্থান ভিত্তিক, এবং নন পজিশনাল বলতে বোঝাচ্ছে যে অবস্থান ভিত্তিক নয় এমন কোনো সংখ্যা। তো এখানে পজিশনাল যেই সংখ্যাগুলো আছে 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। মূলত আমরা এইগুলো নিয়েই আলোচনা করব। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না আমাদের এই একাডেমিক কোর্সে। তো আমরা খুব একটা বেশি এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আলোচনা করব না। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝতেই পারছি যে যেগুলো স্থানীয় মানের উপর ভিত্তি করে গঠন করা হয় না সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা। যেমন রোমান সংখ্যা যেমন আমরা দেখতে পারি হচ্ছে যে কোন একটা রোমান সংখ্যা আমরা যদি লিখি যে এক্স, এক্স বলতে এটার একটা ভ্যালু বোঝাচ্ছে। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জানা আছে 10। আর আমরা যদি মনে করো 5 লিখতে চাই, ভি, ভি এর ভ্যালু হচ্ছে 5। আমরা যদি হচ্ছে যে 4 লিখতে যাই, 4 এর ভ্যালু হচ্ছে আই, ভি ইজ ইকুয়াল টু 4। তো এইভাবে ভি এবং আই এই প্রতিটি অঙ্কে, আলাদা আলাদা অঙ্কের জন্য কিন্তু স্থানীয় কোনো মান নেই, এগুলোর নিজস্ব ভ্যালু আছে। নিজস্ব ভ্যালু হিসাবে প্রতীক, এই প্রতীকের ভ্যালু হচ্ছে 4, এই প্রতীক হিসাবে নন পজিশনাল সংখ্যাগুলো ব্যবহার করা আছে। কিন্তু পজিশনাল সংখ্যার ক্ষেত্রে এই রকম কোনো প্রতীকের ভ্যালুর উপর ডিপেন্ড করে পজিশনাল সংখ্যা পদ্ধতি গঠন করা হয় না। সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের প্রতিটা একটা সংখ্যা লিখতে গিয়ে প্রতিটা অঙ্কের নিজস্ব কিছু স্থানের উপর, মানে যে অঙ্কগুলো যেই স্থানে থাকে সেই স্থানের নিজস্ব কিছু মান থাকে, সেই মানের উপর ডিপেন্ড করে সংখ্যাটা গঠন করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে হচ্ছে, আচ্ছা আমি বোর্ডটা ক্লিয়ার করে আমি নেক্সট স্লাইডে চলে দেখাচ্ছি। এখানে যেমন দেখা যাচ্ছে আমাদের একটা সংখ্যা হচ্ছে 124। এই সংখ্যাটা যখন আমরা গঠন করতে যাই ওই সময় 4, 2, 1 এই 3টা অঙ্ক নিয়ে আমাদের 124 সংখ্যাটা গঠন করা হয়েছে। তো এখানে মূলত 4 এর সাথে 1 গুণ করা হয়েছে, যেহেতু 4 হচ্ছে যে একক স্থানীয় অঙ্কের স্থানে জায়গা দখল করে আছে, অর্থাৎ 4 এর অবস্থান হচ্ছে একক স্থানীয় অঙ্কের সাথে, এবং 2 এর অবস্থান হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে, এবং 1 এর অবস্থান হচ্ছে শতক স্থানীয় অঙ্কের সাথে। তো যেই অঙ্কটা যেই স্থানে অবস্থান করছে সেই স্থানের যে নির্দিষ্ট মান আছে সেই মানগুলোর উপর ডিপেন্ড করে সংখ্যাটা গঠন করা হয়েছে। 4 যেহেতু একক স্থানীয় অঙ্কের অবস্থানে আছে, এই কারণে 4-এর সাথে 1 গুণ হয়ে এখানে আমরা এর ভ্যালুটা 4 পাইছি। এবং দশক স্থানীয় অঙ্কে যেই অঙ্কটা আছে 2, তার সাথে এইখানে আমরা 10 গুণ করে 20 এটার ভ্যালু পাইছি 20। তার মানে হচ্ছে এই দুইটার ভ্যালু আমরা 20 পাইছি। এবং শতক স্থানীয় অঙ্কে যে অঙ্কটা আছে তার সাথে কি 100 গুণ হয়ে এটার ভ্যালু আমরা পাইছি 100। তো আলটিমেটলি আমরা এটার টোটাল ভ্যালু পাচ্ছি কত? শতক স্থানীয় অঙ্কের ভ্যালু 100, আর হচ্ছে যে দশক স্থানীয় অঙ্কের ভ্যালু হচ্ছে 20, এবং একক স্থানীয় অঙ্কের ভ্যালু হচ্ছে 4। আলটিমেটলি এগুলোকে যোগ করলে আমরা 124 পাচ্ছি। তো এভাবে স্থানীয় মানের উপর ভিত্তি করেই আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো তৈরি করে থাকি বা গঠন করে থাকি আমরা বলতে পারি। এরপরে হচ্ছে যে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির
সংজ্ঞার ব্যাপারে বলা হচ্ছে এখানে। তো আমরা গঠন অনুযায়ী এটার সংজ্ঞা এখন খুব সহজেই বলতে পারি যে যে সকল সংখ্যাগুলোর স্থানীয় মান আছে এবং স্থান পরিবর্তন করলে মান পরিবর্তন হয় তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ যে সকল সংখ্যা গঠন করার পরে এইগুলো প্রতিটি অঙ্কের নিজস্ব এক একটা করে স্থানীয় স্থানের উপর ভিত্তি করে, তাদের অবস্থানের উপর ভিত্তি করে এক একটা করে নিজস্ব মান থাকে, সেগুলোই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে এই স্থান পরিবর্তন করলে তাদের মান পরিবর্তন হয়, তাদেরকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই কথাটার অর্থ হচ্ছে এইরকম যে যেমন আমরা এখানে 124 লিখেছি, এই 124 1 2 4, 1 হচ্ছে এখানে শতক স্থানীয় অঙ্কে, এবং 2 হচ্ছে আমাদের দশক, এবং 4 হচ্ছে একক স্থানীয় অঙ্কের অবস্থানে। তো এগুলো আমরা যদি পরিবর্তন করে দিই, অর্থাৎ হচ্ছে যে একক স্থানীয় অঙ্কের জায়গায় 4টাকে আমি দশক স্থানীয় জায়গায় ট্রান্সফার করি, এবং 2 হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্কের অবস্থানে, এটাকে আমরা যদি একক স্থানীয় অঙ্কের অবস্থানে ট্রান্সফার করি, তাহলে এটার ভ্যালু কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন 1টা 1-এর জায়গায় থাকলো, 2 যদি আমাদের এই 4টা যদি এখানে চলে আসে দশক স্থানীয় অঙ্কের অবস্থানে, এবং 2টা যদি একক স্থানীয় অঙ্কের অবস্থানে চলে যায়, তাহলে আমরা 2-এর সাথে কিন্তু আমরা হচ্ছে মূলত একক স্থানীয় অঙ্কের অবস্থানে থাকার কারণে 2-এর সাথে 1 গুণ করে আমরা 2 পাবো, এবং 4-এর সাথে আমরা যদি হচ্ছে 4 যেহেতু দশক স্থানীয় অঙ্কের অবস্থানে আছে, 4-এর সাথে আমরা 10 গুণ করলে 40 পাবো, এবং 1 যেহেতু শতক স্থানীয় অঙ্কের অবস্থানে আছে, আমরা 100 পাবো। তাহলে আলটিমেটলি আমরা এটার ভ্যালু পাচ্ছি 140 এবং 2 142। আর অপরপক্ষে আমাদের মূল সংখ্যাটা ছিল 124, পরিবর্তন করলে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে 142। তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত তাদের অবস্থান পরিবর্তন করলে সংখ্যাটার প্রকৃত ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তো এরপরে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে দেখব। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত 4 প্রকার, যথা বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এখানে 2 হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16, আর ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। তো এখানে আমি বাইনারি সংখ্যা গঠন করা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল সবগুলো সংখ্যা গঠন করার কিছু বেসিক নিয়মকানুন আছে, এগুলো বলে দিচ্ছি। তোমরা এটা একটু মাথায় রাখলেই হবে জাস্ট। আর প্রথম 1 থেকে 10 পর্যন্ত প্রথম 10টি সংখ্যাগুলো, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যা, এগুলো মনে রাখলেই হবে। তবে এটা মনে রাখা খুবই প্রয়োজন, মনে রাখতেই হবে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটা অঙ্ক বিদ্যমান। 0 এবং 1 ছাড়া আর কোনো অঙ্ক আমরা এখানে পাবো না। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতেই তার সমস্ত প্রসেসিংয়ের কাজগুলো করে থাকে। তো এইখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, এবং সবচেয়ে বৃহত্তম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 1। আর যেহেতু শুধুমাত্র দুইটা অঙ্ক নিয়েই বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত, তো এই কারণে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ধরব 2টা অঙ্ক নিয়ে গঠিত, এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। এখন কথা হচ্ছে যে আমাদের যদি বাইনারিতে 0-এর ভ্যালু হচ্ছে 0 এবং 1-এর ভ্যালু হচ্ছে 1, এরপরে আমাদের যদি 2 এর ভ্যালু বের করার লাগে, তাহলে আমাদের 2 এর জন্য কিন্তু আলাদা করে নির্দিষ্ট কোনো প্রতীক নেই। আমাদের এই 0 এবং 1 ব্যবহার করেই 2 এর মান, 3 এর মান, 4 এর মান এবং যে কোনো মান আমাদেরকে বের করার লাগবে। তো আমি যদি 2 এর ভ্যালু বের করতে যাই, তাহলে 2 এর ভ্যালু বের করতে গেলে আমাকে সংখ্যা পদ্ধতির গঠন করার যে নিয়ম আছে সেটা ফলো করতে হবে। যেমন 0 হচ্ছে ক্ষুদ্রতম অঙ্ক এবং 1 হচ্ছে সবচেয়ে বৃহত্তম অঙ্ক। এখন এর পরবর্তী আমাদেরকে যদি সংখ্যা বের করার প্রয়োজন পড়ে, তাহলে কি করতে হবে? এই যে বৃহত্তম অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, 1-এর পরে আর কোনো অঙ্ক নেই, এই কারণে এর পরের সংখ্যাটা হবে এই 0 এবং 1কে নিয়েই গঠন করতে হবে। দেখো এখানে পরের সংখ্যাটা 0 এবং 1কে নিয়েই গঠন করা হয়েছে। তো এটা গঠন করার নিয়মটা হচ্ছে কিছুটা এরকম যে, নিয়ম তো বলা যাবে না, এটা জাস্ট একটা কৌশল, মনে রাখলেই হবে। এখানে 1 হচ্ছে একেবারে বৃহত্তম অঙ্ক, এই বৃহত্তম অঙ্কটাকে আমাদেরকে একেবারে ক্ষুদ্রতম করে দিতে হবে। তো 1টাকে আমরা বৃহত্তম ছিল বিধায় ক্ষুদ্রতম করে ফেলছি।
এটা মাথায় রাখতে হবে, আমরা শেষের দিকে সবসময় এই চেঞ্জটা করে থাকি, শেষের দিকে একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে থাকি চেঞ্জগুলো। তো একটাকে আমরা একেবারে ক্ষুদ্রতম করে ফেলেছি এবং এক ছিল একেবারে বৃহত্তম অঙ্ক, আমরা সেই বৃহত্তম অঙ্কটাকে একেবারে ক্ষুদ্রতম করে ফেলছি। এই কারণে যেই বৃহত্তম অঙ্কটাকে ক্ষুদ্রতম করে ফেলেছি তার পূর্বের অঙ্কের সাথে একটা এক যোগ করতে হয়। তো এখানে পূর্বের অঙ্কের কিছু ছিল না, এটার সাথে এক যোগ করলে একই হয়, তো সেটা আমি যোগ করে এখানে বসায় দিয়েছি। তো আলটিমেটলি আমরা ভ্যালু পাচ্ছি 10। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 10 বলতে আমরা পাচ্ছি 2 এর প্রকৃত ভ্যালু হচ্ছে 10। তো বাইনারি সংখ্যা পদ্ধতি যদি আমাদেরকে 2 লেখার প্রয়োজন পড়ে তাহলে আমরা 10 লিখব। ঠিক একইভাবে এই যে আমরা 1-এর পরিবর্তে 0 করে দিয়েছিলাম, এখন এইখানে দেখতে পাচ্ছি 0-র পরে বাইনারিতে আসতেছে আমার হচ্ছে আমাদের 1-এর পরে কোনো কিছু ছিল না, কিন্তু 0-র পরে একটা সংখ্যা অঙ্ক আমরা পাচ্ছি 1, এই কারণে এখানে 1-এর পরে আমরা একটা 0 দিয়েছি। আর আমরা যদি এভাবে বলতে চাই, সরি, আমরা এইখানে ছিলাম 10-তে ছিলাম, তো এই যে 0-র পরে আমরা 1 দিয়েছি। আমি একটু এটা ক্লিন করি। হ্যাঁ, যেখানে ছিলাম 0-র পরে এই যে আমরা এখানে 0-র পরে 1 দিয়েছি। তো 0-র পরে 1 আসছে এবং পূর্বে একটা 1 ছিল, পূর্বে 1টা আমরা সামনেই রেখে দিয়েছি। এখন ডবল 1-এর ভ্যালু হচ্ছে 3। এইখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া বৃহত্তম অঙ্ক আছে। 1-এর পরে আর কোনো মৌলিক প্রতীক বাইনারিতে নেই। এই কারণে আবার দেখা যাচ্ছে যে এখানে একদম বৃহত্তম অঙ্ক 1, এইটার পরে যেহেতু আর কোনো মৌলিক প্রতীক নেই, এই কারণে আমরা এই যে 2টা 1-এর জন্য দুইটা বৃহত্তম অঙ্ককে একেবারে দুইটা ক্ষুদ্রতম অঙ্কে রূপান্তর করে ফেলেছি। তো দুইটা বৃহত্তম অঙ্ককে দুইটা ক্ষুদ্রতম অঙ্কে রূপান্তর করার ফলে যেই অঙ্কগুলোকে আমরা ক্ষুদ্রতম করেছি তার পূর্বের যে অঙ্ক থাকবে সেটার সাথে এক যোগ করার লাগে। তো এইখানে জিরো জিরো আছে, সামনে জিরো আছে, সামনে কিছু নাই, তার মানে হচ্ছে যে এক যোগ হয়ে সেখানে আবার এক আসতেছে, তো সেই একটা আমি এখানে ট্রান্সফার করছি। তো এটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি আলটিমেটলি 4 বলতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 100 বলে থাকি। একইভাবে 0-র পরে আবার আমরা 1 পাই, এই কারণে এখানে 0-র পরে আবার লাস্টের অঙ্কটা 1 আসছে, আর তার পূর্বে 10 ছিল, এই 10 এখানে বসে গেছে। আবার 1-এর পরে 1 যেহেতু বৃহত্তম অঙ্ক হয়ে গিয়েছে, বৃহত্তম অঙ্কটাকে আমরা ক্ষুদ্রতম করে দিয়েছি এবং তার পূর্বে একটা 0 ছিল, বৃহত্তমটাকে যেহেতু ক্ষুদ্রতম করেছি তার পূর্বে একটা 0 ছিল, সেই 0টার সাথে এক যোগ হয়ে এইখানে এই 1টা বসছে এবং তার আগে 1 ছিল, তা সেভাবেই বসে গেছে আগের মতোই। এবং এরপরের যে সংখ্যাটা তাহলে আমরা 110-র ভ্যালু পাচ্ছি 5, সরি 110-র ভ্যালু হবে 6। আর এরপরে 0 আছে, 0-র পরেই আমরা একটা অঙ্ক পাই 1, এই কারণে 0-র পরে আবার আমরা এখানে 1 দিয়েছি এবং তার পূর্বে 2টা 1 ছিল, সেভাবে এটা থেকে গিয়েছে। এখন এখানে আমরা 1, 2, 3টা বৃহত্তম অঙ্ক পাচ্ছি। 3টা বৃহত্তম অঙ্কের জন্য আমরা এখানে 3টা 0 দিয়েছি এবং তার পূর্বে একটা 1 বসানো হয়েছে। 3টা 0 বৃহত্তম 3টা অঙ্ককে আমরা একেবারে ক্ষুদ্রতম করে ফেলেছি, এই কারণে তার পূর্বের অঙ্কের সাথে এক যোগ হয়ে তার পূর্বের আমরা যে নতুন সংখ্যা পাইছি তার একেবারে প্রথমে বসাইছি এবং এটার ভ্যালু আমরা পাচ্ছি আলটিমেটলি 8। এরপরে আবার 0-র পরে 1। আচ্ছা, আমরা এখানে একটা সিকোয়েন্স মনে রাখতে পারি যে আমরা যখন এই সংখ্যাগুলো গঠন করছি তখন এখানে একটা জিনিস আছে, আমি এটা হাইলাইট করি একটু। এখানে আমরা যখন প্রথম 4টা অঙ্ক দেখি, প্রথম 4টা সংখ্যার মধ্যে আমরা প্রথমে পাইছি হচ্ছে 0, 1, 1, 0, 1, 1, 0, 1, 10, 11। বাইনারি সংখ্যা পদ্ধতি মনে রাখার একটা কৌশল হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারি, কৌশলটা যে প্রথম 4টা অঙ্ক হচ্ছে 0, 1, 10, 11, এরপরে যেই 4টা আমরা সংখ্যা পাইছি সেটা হচ্ছে 100, 101, 110, 111। তো এখানেও 0, 1, 10, 11 এভাবে করে আসছে। এরপরে যেটা পাইছি 1000, 1001, 1010, এরপরে যেটা আসবে সেটা হবে 1011। তো প্রতিবারেই আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি যে 0, 1, 10, 11 এভাবে করেই মানগুলো পুনরাবৃত্তি হচ্ছে। তো এইভাবে বাইনারি সংখ্যাগুলো সহজে মনে রাখতে পারা যায়, আর মূলত এইভাবে করেই সংখ্যাগুলো গঠন হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত।
শূন্য থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক, এবং যেহেতু 8টা অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। কারণ এই 8টা ভিত্তি, এই 8টা মৌলিক চিহ্ন নিয়েই অক্টালের সংখ্যা, নতুন নতুন সংখ্যা গঠন করা হয়। তো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 0, এবং সবচেয়ে বৃহত্তম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 7। তো এরপরে যদি আমাদেরকে 8 লিখতে হয়, 9 অথবা 10, 12, যে কোনো একটা সংখ্যা যদি লিখে প্রকাশ করার লাগে, তাহলে আমরা করব কি, যে যেমন এখানে বলা হচ্ছে 7, 7-এর পরবর্তী সংখ্যা কি? তো 7-এর পরবর্তী সংখ্যার জন্য মৌলিক কোনো প্রতীক নেই, মৌলিক কোনো চিহ্ন নেই। এই কারণে আমরা কি করব, এই যে এখানে 0 থেকে 7-এর মধ্যে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো ব্যবহার করেই 8-এর ভ্যালুটা বের করব। তো নিয়ম অনুযায়ী আমরা কি করব, যে 7 যেহেতু একেবারে বৃহত্তম অঙ্ক, এই বৃহত্তম অঙ্কটাকে আমরা একেবারে ক্ষুদ্রতম করে ফেলবো। তো সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, 7-এর জন্য আমরা এখানে 0 দিয়েছি। বৃহত্তম অঙ্কটাকে একেবারে ক্ষুদ্রতম করে ফেলেছি। বৃহত্তম অঙ্ককে ক্ষুদ্রতম করে ফেলার কারণে তার পূর্বের যে অঙ্ক আছে তার সাথে 1 যোগ করে ফেলতে হবে। তো তার পূর্বে কোনো কিচ্ছু নাই, তার মানে 1 যোগ করলে আমরা এখানে 1ই পাচ্ছি, সেই 1টা এখানে আবার ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 8। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 লিখতে হলে আমাদেরকে 10 লিখতে হবে। একইভাবে 0-র পরে আসতেছে হচ্ছে আমাদের 1, এই কারণে এখানে 0 আছে, 0-র পরে আমরা 1 দিচ্ছি, এবং তার পূর্বে 1 ছিল, সেটা এইভাবেই থাকবে। 1-এর পরে পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের 2, 1-এর পরে হয় 2, তার পূর্বে 1 ছিল, 1 দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের 3, তাহলে 13 দেওয়া হয়েছে। আচ্ছা, আমি একটু বোর্ডটা ক্লিয়ার করি। আচ্ছা, এই যে সেইভাবেই আমরা 7 একেবারে বৃহত্তম অঙ্ক ছিল, বৃহত্তম অঙ্কটাকে আমরা ক্ষুদ্রতম করে ফেলে নিয়ম অনুযায়ী এখানে আমরা 10 নিয়ে আসছি, এবং এভাবে করে 10-এর 0-র পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, ক্রমিক অনুযায়ী সংখ্যা পদ্ধতিটা চলছে, এবং 15 পর্যন্ত আসছে। 15-এর পরে একইভাবে কি 16 আসবে এবং 17 আসবে। এরপরে যখন আমরা 17 পাবো, তখন 17 যখন আমরা পেয়ে যাব, এখানে যদি বলা হয় এর পরবর্তী সংখ্যাটা কি, 17-এর পরবর্তী সংখ্যা বের করতে হলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 হচ্ছে একেবারে বৃহত্তম অঙ্ক, তাহলে এই বৃহত্তম অঙ্কটাকে আমরা একেবারে ক্ষুদ্রতম করে ফেলবো। এই জিনিসটা করার কারণ হচ্ছে কি, আমরা যখন এইখানে 13 পাইছিলাম, তখন হচ্ছে যে 13 এর পরে আমরা পাচ্ছি 13-এর 3 এর পরে আসতেছে এখানে 4, 4-এর পরে আসতেছে হচ্ছে 5, 13-এর 3 এর পরে 4 আসছে, এই কারণে আমরা কি তারপরে 14 পাচ্ছি। 14-এর 4-এর পরে 5 আসতেছে, এই কারণে আমরা 14-এর পরে 15 পাচ্ছি। 5-এর পরে এখানে 6 আসতেছে, এই কারণে আমরা 16 পাচ্ছি। 6-এর পরে 7, 7-এর পরে কিন্তু এভাবে 8 নাই, 8-এর জন্য মৌলিক কোনো প্রতীক বরাদ্দ করা নেই। এই কারণে আমাদের কি করতে হচ্ছে, আবার এই অঙ্কগুলোকে পুনরাবৃত্তি করতে হচ্ছে। তো 7-এর পরে আবার আমরা উপরে চলে যাচ্ছি 0-তে। তো এই কারণে বলা হচ্ছে বৃহত্তম অঙ্কটাকে একেবারে ক্ষুদ্রতম করে নিতে হয়। এই জন্য ক্ষুদ্রতম করে ফেলছি, এবং ক্ষুদ্রতম করার কারণে তার পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হয়ে যাচ্ছে। তো সেই সিকোয়েন্স, সেই রুলস অনুযায়ী আমরা এখানে 7 বৃহত্তম অঙ্ক ছিল, বৃহত্তম অঙ্কটাকে একেবারে ক্ষুদ্রতম করে ফেলেছি, এবং তার পূর্বের অঙ্কের সাথে একটা 1 যোগ করে ফেলেছি। 1 যোগ করলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে 17-এর পরে একেবারে আমাদের 20-তে আসতে হবে। এইভাবে করে 21, 22, 27 পর্যন্ত যাবে। 27-এর পরে আবার আমরা মনে করো যে হচ্ছে 27 পাইলাম। 27-এর পরে এখানে 7 হচ্ছে বৃহত্তম অঙ্ক, বৃহত্তম অঙ্কটাকে আমরা ক্ষুদ্রতম করে ফেলবো, এবং তার পূর্বের অঙ্কের সাথে একটা 1 যোগ করে আমরা 3 পাবো। তাহলে আমরা টোটাল ভ্যালু পাচ্ছি আলটিমেটলি 30। তো এটা ছিল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কিছু সংখ্যা। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের টোটাল 16টা অঙ্ক বিদ্যমান। 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, এবং এ থেকে এফ পর্যন্ত টোটাল 6টা অঙ্ক। তো আমরা জানি হচ্ছে হেক্সা অর্থাৎ 6, এবং ডেসিমেল অর্থাৎ হচ্ছে 10। তো হেক্সা ডেসিমেল টোটালি হচ্ছে আমাদের 10 আর 6 16টা, হেক্সাডেসিমেল অর্থই হচ্ছে 16। তো এখানে যেহেতু 16টা মৌলিক প্রতীক নিয়ে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত, এই কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। তো আমরা এর আগে যে একটা নির্দিষ্ট রুলস ফলো করে এই সংখ্যাগুলো গঠন করছি, ঠিক ওই রুলস অনুযায়ী হেক্সাডেসিমেল সংখ্যাও গঠন করা হয়। তো আমরা যদি এখানে দেখতে যাই, সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, এবং সবচেয়ে বৃহত্তম অঙ্ক হচ্ছে এফ। এফের ভ্যালু হচ্ছে এখানে 9, 9-এর পরে আমাদের 10-এর জন্য বরাদ্দ করাচ্ছে এ। আমাদের যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10 লিখে প্রকাশ করতে হয়, তাহলে আমাদেরকে এ লিখে 10কে প্রকাশ করতে হবে, এবং বি এর জন্য এটার ভ্যালু হচ্ছে 11, সি এর জন্য হচ্ছে 12,
ডি এর জন্য হচ্ছে 13, ই এর জন্য 14, এফ এর জন্য হচ্ছে 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ হচ্ছে এখানে সবচেয়ে বৃহত্তম অঙ্ক এবং শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক। এখন যদি বলা হয় এফ এর পরবর্তী সংখ্যা কী, তাহলে আমরা সংখ্যা পদ্ধতির যে রুলসটা আছে সেটা ফলো করে এফ এর পরবর্তী সংখ্যাটা আমরা গঠন করে ফেলতে পারবো। এফ হচ্ছে একেবারে বৃহত্তম অঙ্ক, বৃহত্তম অঙ্কটাকে আমরা যদি ক্ষুদ্রতম করে ফেলি তাহলে সেটা হয়ে যাবে 0। এবং এই বৃহত্তম অঙ্কটাকে আমরা যেহেতু ক্ষুদ্রতম করে ফেলেছি, এই কারণে এফ এর পূর্ববর্তী যে অঙ্কটা আছে তার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে আমরা 1ই পাবো। 1 যোগ করে এখানে বসাইতে হয়। তো আলটিমেটলি আমরা পাচ্ছি এফ এর পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে 10। হেক্সাডেসিমেলে এফ এর পরের সংখ্যাটা হচ্ছে 10 এবং এটার ভ্যালু হচ্ছে আমাদের 16। তাহলে আমাদের যদি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16 লিখে প্রকাশ করার প্রয়োজন হয়ে থাকে, তখন আমরা 16 না লিখে 10 লিখে প্রকাশ করব। হেক্সাডেসিমেলে 10 লিখলেই 16 এর ভ্যালুটা প্রকাশ পাবে। ঠিক একইভাবে এরপরে আমরা কি করব, 0 আসছে এখানে, 0 পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 হয়। তাহলে 0 পর আমরা এখানে 1 দেবো, তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে যাব হচ্ছে 1 তারপরে হচ্ছে 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 19 পর্যন্ত আমরা যাবো। 11 পরে হচ্ছে 19 পর্যন্ত গেলাম। 19 পর্যন্ত যাওয়ার পরে 9 পরে দেখতে পাচ্ছি আরেকটা আলাদা প্রতীক হচ্ছে এ। তাহলে আমি যদি 19 পর্যন্ত যাই, 9 পরে এখানে 9 পরে আমরা এখানে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি এ। এই কারণে আমি এখানে কি করব, 9 পরে এ দেব এবং তার পূর্বে 1 ছিল, তা সেভাবে বসে যাবে। এরপরে এর পরে হচ্ছে আমাদের বি দিয়েছি এবং তার পূর্বে একটা 1 বসছে এবং বি এর পরে হচ্ছে সি। এভাবে ডি ই এফ পর্যন্ত একেবারে আলটিমেটলি আমরা 1F পর্যন্ত যাব। 1F পর্যন্ত যাচ্ছি। এফ এর পরে আবার আমরা আর কোনো অঙ্ক দেখতে পাচ্ছি না। তো এফ যেহেতু বৃহত্তম অঙ্ক চলে আসছে, আবার আমরা এই অঙ্কগুলোকে পুনরাবৃত্তি করব, কিন্তু তার পূর্বের অঙ্কের সাথে একটা করে 1 যোগ হয়ে যাবে। তো যেহেতু বৃহত্তম অঙ্ক আছে, বৃহত্তম অঙ্কটা পুনরাবৃত্তির জন্য আমরা ক্ষুদ্রতম করে ফেলবো এবং এটা 0 হয়ে যাবে। যেহেতু বৃহত্তম অঙ্কটাকে ক্ষুদ্রতম করে ফেলেছি, এই কারণে তার পূর্বের অঙ্কের সাথে একটা 1 যোগ হবে। পূর্বে 1 ছিল, তার সাথে 1 যোগ হলে আমরা 2 পাচ্ছি। তাহলে 1F এর পরে আমরা পাচ্ছি 20। একইভাবে 21 22 23 24 29 পর্যন্ত যাবে। 29 পর্যন্ত যাওয়ার পরে 2A 2B 2C 2D 2E 2F এইভাবে করে সংখ্যাগুলো গঠিত হবে। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে দেখা যাবে যে ডবল এফ আমরা এই সংখ্যাটা পাচ্ছি। আমরা এই সংখ্যা পাচ্ছি। এখানে 2টা বৃহত্তম অঙ্ক, 2টা বৃহত্তম অঙ্কের জন্য আমরা 2টা ক্ষুদ্রতম অঙ্ক 0 নিয়ে নেব এবং তার পূর্বে একটা 1 যোগ করব। পূর্বে 1 যোগ করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা আলটিমেটলি F এর পরবর্তী সংখ্যা পাচ্ছি 100। তাহলে এভাবে করে সংখ্যাগুলো গঠিত হইতে থাকবে বারবার। আর আমাদের পরিচিত দশমিক সংখ্যা, এটা সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। একইভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতেও সংখ্যাগুলো গঠিত হয়ে থাকে। আচ্ছা, আমরা যদি দশমিক সংখ্যার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল হচ্ছে 10টা মৌলিক প্রতীক বা মৌলিক চিহ্ন, মৌলিক অঙ্ক। এই 10টা অঙ্ক নিয়েই সংখ্যাগুলো গঠন হয়ে থাকে। 10-এর জন্য কিন্তু এখানে আলাদা কোনো প্রতীক বরাদ্দ করা নেই। অপরপক্ষে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10-এর জন্য 11 12 15 পর্যন্ত সংখ্যাগুলোর জন্য আলাদা করে প্রতীক দেওয়া ছিল, আলাদা করে প্রতীক বিদ্যমান ছিল। কিন্তু ডেসিমেলে এটা নেই। দশমিকে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্কই বিদ্যমান। তো আমাদেরকে 9-এর পরবর্তী সংখ্যা লিখতে হলে এই অঙ্কগুলোকে ব্যবহার করেই, 10টা অঙ্ককে ব্যবহার করেই আমাদেরকে অন্য সংখ্যাটা লিখে প্রকাশ করতে হবে। তাহলে সেই রুলস অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি 9 হচ্ছে একেবারে বৃহত্তম অঙ্ক এবং 0 হচ্ছে একেবারে ক্ষুদ্রতম অঙ্ক। তো 9-এর পরবর্তী যদি আমাদের কোনো সংখ্যা লিখতে হয়, তাহলে এই বৃহত্তম অঙ্কটাকে একেবারে ক্ষুদ্রতম করে দিতে হবে। ক্ষুদ্রতম করলে আমরা এটা 0 পাচ্ছি এবং তার পূর্বে একটা 1 যোগ হয়ে যাবে। পূর্বে 1 যোগ হলে এটা 10। এইভাবে 0-র পরে আমরা পাচ্ছি হচ্ছে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3। এই কারণেই আমরা এখানে 0-র পরে, এই যে 0-র পরে এখানে 1 দিয়েছি, তারপর 2 দিয়ে 12 করতেছি, তারপর হচ্ছে এইভাবে এক পর্যায়ে গিয়ে 19 পাবো আমরা। এক পর্যায়ে আমরা 19 পাচ্ছি। 19 পাওয়ার পরে এখানে 9-এর পরে কিন্তু আবার আমরা পাচ্ছি 0, পুনরাবৃত্তি হচ্ছে। একদম 9 হচ্ছে আমাদের বৃহত্তম অঙ্ক। বৃহত্তম অঙ্কটাকে আমরা ক্ষুদ্রতম করে ফেলছি এবং তার পূর্বের অঙ্কের সাথে একটা করে 1 যোগ করলে আমরা এখানে 2 পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা 19-এর পরে পাচ্ছি 20। 20-র পরে আবার 0-0-র পরে আমরা 1 দিই, 1-এর পরে 2, এভাবে 21 23 24 25 29 পর্যন্ত যাবে এবং এক পর্যায়ে দেখা যাবে যে সেটা 99 পর্যন্ত আমরা পাচ্ছি। 99-এ যাচ্ছি। 99-এ গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে এক জোড়া 2টা বৃহত্তম অঙ্ক আছে। 2টা বৃহত্তম অঙ্কের জন্য আমরা 2টা 0 নেব।
যতগুলো বৃহত্তম অঙ্ক থাকে ততগুলো জিরো নিতে হয়। 2টা জিরো নিলাম এবং তার পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করি। 1 যোগ করলে এখানে আলটিমেটলি আমরা 1 পাচ্ছি। তাহলে টোটালি আমরা অ্যান্সারটা পাচ্ছি যে 100। 99 এর পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 100। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কীভাবে করে সংখ্যাগুলো গঠিত হয়। এইভাবে আমরা ছোটো থেকে যেই দশমিক সংখ্যা পদ্ধতিটা পড়ে আসছি, যে সংখ্যাগুলো মুখস্থ করে আসছি, সেই সংখ্যাগুলো মূলত এই পদ্ধতি অনুসরণ করেই গঠিত হয়ে থাকে। তো এরপরে আমরা চলে আসি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিতে। তো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি যা ইতিমধ্যে আমি আলোচনা করে ফেলেছি। তো এটার সংখ্যা হচ্ছে এইরূপ যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক অঙ্ক, চিহ্ন বা প্রতীকগুলোকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। অর্থাৎ কথাটা হচ্ছে এরকম, একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক বা মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, যেমন এখানে আমরা একটু আগেই দেখছি যে হচ্ছে যে অক্টালে হচ্ছে টোটাল এখানে 8টা অঙ্ক ছিল এবং বাইনারিতে শুধু 2টা অঙ্ক ছিল, হেক্সাডেসিমেলে 15টা অঙ্ক, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক মিলেই হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যাগুলো, নতুন নতুন সংখ্যাগুলো গঠন হচ্ছে। তো প্রতিটা সংখ্যা পদ্ধতিতে তাদের নিজস্ব যেই মৌলিক প্রতীকগুলো আছে, যে কয়েকটা মৌলিক প্রতীক আছে, সেই সংখ্যাটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেমন বাইনারিতে 0 এবং 1 হচ্ছে 2টা মৌলিক প্রতীক, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। আবার দশমিক সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দশমিক সংখ্যা পদ্ধতিতে হচ্ছে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক। এই 10 হচ্ছে তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি। অর্থাৎ মোট কথা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক প্রতীক বিদ্যমান, সেই সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। এখন একটা সংখ্যা চেনার কৌশল আমরা শিখব। চেনার কৌশল এটা বলার একটা কারণ আছে। যেমন আমরা যদি 124 যে সংখ্যাটা নিয়ে আলোচনা করছিলাম, এই 124 সংখ্যাটা লিখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে 1 2 4, এখানে 1 হচ্ছে শুধু বাইনারিতে থাকে, অক্টালে থাকে এবং হেক্সাডেসিমেলেও থাকে এবং ডেসিমেলেও থাকে। 4টা সংখ্যা পদ্ধতিতেই 1 থাকে। 2 এবং 4 বাইনারিতে থাকে না, কিন্তু অক্টাল এবং হেক্সাডেসিমেল 2 এবং 4 অঙ্কটা বিদ্যমান। তো 1 2 4 এই 3টা অঙ্ক মিলে একটা সংখ্যা গঠন হয়েছে 124। এখন এই সংখ্যাটা অক্টালে আছে নাকি বাইনারিতে নাকি হেক্সাডেসিমেলে, এগুলো আমরা বুঝতে পারছি না। তবে নিশ্চিতভাবে বলতে পারছি এটা বাইনারি হবে না, যেহেতু বাইনারিতে 2 এবং 4 হয় না। কিন্তু এটা অক্টালও হইতে পারে, হেক্সাডেসিমেলও হইতে পারে, অথবা আমাদের হচ্ছে ডেসিমেলও হইতে পারে। তো এটা বোঝার জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করে থাকি। আমরা 124 এই সংখ্যাটার সাবস্ক্রিপ্ট করে তার এটা যেই সংখ্যা পদ্ধতির আওতায় এই সংখ্যাটা বা এই সংখ্যাটা যেই সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা আছে, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি আমরা এখানে সাবস্ক্রিপ্ট করে লিখব। তখনই আমরা বুঝতে পারবো যে মূলত এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে বা কোন সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করতেছে। যদি যেহেতু এখানে আমরা 10 দিয়েছি, সাবস্ক্রিপ্টে আমরা এখানে 10 দিয়েছি, সুতরাং এই সংখ্যাটা দশমিক সংখ্যা, একটা দশমিক সংখ্যা। যদি আমরা এখানে এই সংখ্যাটাকে লেখে তার সাবস্ক্রিপ্ট করতাম 16, অর্থাৎ নিচে যদি আমরা 16 ভিত্তি দিতাম, তাহলে আমরা বলতে পারতাম এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা, কারণ 16 হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি। আর হচ্ছে 10 হচ্ছে ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি। অপরদিকে আমি যদি 1 2 4 লেখে হচ্ছে যে এখানে ভিত্তি সাবস্ক্রিপ্ট করি, তাহলে আমরা বলবো এই 1 2 4 হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা যদি একটা সংখ্যা লিখি হচ্ছে 8 4 এবং 2, তাহলে এটা আচ্ছা, এখানে আমরা লিখছি যে হচ্ছে 24,2418, এই সংখ্যা পদ্ধতি আমরা বলতে পারি যে নিশ্চিতভাবে বলতে পারি এটা অক্টাল না। কারণ হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক থাকে, 8-এর কোনো অস্তিত্ব নেই, 8 বিদ্যমান নেই। তার মানে কিন্তু এই সংখ্যাটিতে 8 আছে, তার মানে এটা অক্টাল নেই হয়। এবং আমরা আরেকভাবে নিশ্চিতভাবে বলতে পারি যে এটা বাইনারিও নয় এবং অক্টালও নয়। যেহেতু 8 আছে, সুতরাং এটা অক্টাল নয়, এবং 2 এবং 4 বিদ্যমান থাকার কারণে আমরা বলতে পারি এটা বাইনারিও নয়। সুতরাং হয় দশমিক হবে, না হয় এটা হেক্সাডেসিমেল হবে। এখন যদি আমরা এটা দশমিকে প্রকাশ করতে চাই, তাহলে এটা হবে, এখানে আমাদেরকে 10 দিতে হবে, এবং যদি হেক্সাডেসিমেল থাকে তাহলে আমরা এখানে 16 দেব। তো আশা করি তোমরা ফান্ডামেন্টালসগুলো তোমরা ভালোভাবে বুঝেছো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, এবং পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব অন্য কোনো টপিকসে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।